জুলাই ঘুরে ফিরে আমাদের সামনে জুলাই আসছে। জুলাইয়ের দিয়ে রক্ত মারিয়ে আমরা একটা নতুন দেশ পেয়েছি। গত 9 মাসে আমরা গণমাধ্যমে ঘাপটি মেরে থাকা ব্যক্তিদেরকে 3-4 দিন আগে আমরা প্রেস কনফারেন্সে প্রশ্ন করতে দেখেছি। শুধু এটা নয়, প্রত্যেকটা হাউসের হেড অফিসে মনিটরিং আছে দেশের কোন প্রান্ত থেকে জুলাই পক্ষে কোন স্টোরি যাচ্ছে, সব স্টোরি স্টপ করা হয়েছে। তো এই বিষয়ে সরকারের দৃষ্টিভঙ্গি কি? জুলাই রেভলিউশনকে আমরা যদি ধারণ করতে না পারি, একটু আগে প্রেস ক্লাবে যে প্রোগ্রাম হয়েছে সেখানে প্রশ্ন তুলেছিলেন আমাদের ছেলেদেরকে, আমাদেরকে তারা কোন পর্যায়ে রাখতো, কোথায় রাখতো। এখনো যারা গাপটি বেঁধে আছে তাদের বিষয়ে আমরা সুস্পষ্ট আপনাদের দৃষ্টিভঙ্গি ক্লিয়ার করা চাই। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে চট্টগ্রাম বন্দর এবং অন্যান্য বন্দর নিয়ে যে কথাটি বলেছেন, ওপেন টেন্ডার যখন হবে, যার এফিসিয়েন্সি বেশি, যার সক্ষমতা বেশি, সে যদি কাজ পায় তাহলে আমাদের কোনো আপত্তি নেই। আমরা যেমন সাংবাদিক, এই দেশের নাগরিক, আমাদের কিছু দায়বদ্ধতা আছে। আমি নাম ধরে বলি, সাইড পাওয়ার টেক যখন বারবার কাজ পেত তখন আমরা প্রশ্ন তুলতাম যে প্রক্রিয়ায় তাকে কাজ দেওয়া হতো, বন্দরের অপারেটরের দায়িত্ব দেওয়া হতো, এটা সবার কাছে প্রশ্নবিদ্ধ ছিল। তো আমি দেশীয় মাফিয়ার কাছে দেবো না, ইন্টারন্যাশনাল মাফিয়ার কাছে দেবো না, অপারেটরের কাছে দেবো। এই বিষয়ে সরকার যে প্রক্রিয়ায় যাবে, আমরা স্বচ্ছতা যাতে মেনটেন হয়, এই বিষয়টাই আমাদের প্রত্যাশা। আপনার প্রথম প্রশ্নটা হচ্ছে যে যারা এখনো দোষর বা যারা ঘাপটি মেরে আছে, প্রথম কথা হচ্ছে যে আপনারাই যদি দেখেন যে তার এগেনস্টে কংক্রিট এভিডেন্স আপনারা পান, তাহলে আপনারা সেই অনুযায়ী আপনি লিগাল একটা প্রসেস নিতে পারেন, বা যারা স্টুডেন্টরাই লিগাল প্রসেস দেন যে উনি এই কাজগুলো করেছেন, যে কাজগুলো আইন সিদ্ধ ছিল না, তার আলোকে আপনার কেসের একটা বিষয় আছে। কিন্তু এটা হবে যে কংক্রিট এভিডেন্স আছে, আপনি দেখছেন যে তার ওইখানে রোল ছিল। যেমন ধরেন একটা অ্যালিগেশন আসছে যে কিছু কিছু সাংবাদিক কিছু কিছু প্রোটেস্টারকে পুলিশের হাতে তুলে দিয়েছেন। এক্ষেত্রে যদি আপনার কংক্রিট এভিডেন্স থাকে, আপনারা সেক্ষেত্রেও যেই প্রোটেস্টারকে তুলে ধরা হয়েছে সেই প্রোটেস্টার ইজিলি কেস করতে পারেন। কিন্তু যদি কংক্রিট এভিডেন্স না থাকে, আপনি বলছেন আরেকজন বলছেন, বলার উপর দিয়ে আসলে একটা গভর্নমেন্ট কিন্তু তার অ্যাকশনে যেতে পারে না। সেটা হয় কি, তাহলে রুল অফ ল থাকে না। এটা এক ধরনের আরও সমস্যা তৈরি করে। তখন সবাই বলবে যে হ্যাঁ, আপনি কোনো এভিডেন্স নেই, অথচ এই লোক সাংবাদিকটাকে ইচ্ছা করে তাকে করা হচ্ছে, প্রসিকিউট করা হচ্ছে। বরং এতে আরও ইন্টারন্যাশনালি আমাদের সুনামটা কমবে, বলবে যে এখানে আমরা ভিন্ন মতের সাংবাদিকদের আমরা কথা বলার কোনো সুযোগই দিচ্ছি না। সেটা আসলে আমরা চাই না। আমাদের কথা হচ্ছে যারা আইনকে ভঙ্গ করেছেন, যারা আইন হাতে তুলে নিয়েছেন, যাদের এগেনস্টে এভিডেন্স আছে, অবভিয়াসলি সেই বিষয়ে যারা যারা সংক্ষুব্ধ তারা কেস করতে পারেন। আর আপনাদের প্রেস ক্লাবের তরফ থেকে বা বিএফইউজে বা ইউনিয়নের তরফ থেকে যেটা করা যায় সেটা হচ্ছে যে আপনারা নিজেরা একটা ইনভেস্টিগেটিভ কমিটি করতে পারেন। আমি যেটা বললাম করে আপনারাই দেখতে পারেন যে এই সময় রোলটা কি ছিল, জুলাই আগস্টে আসলে সাংবাদিকের ভূমিকা কি ছিল। তারা একটা নির্মোহভাবে করবেন, এমন একজনকে আনলেন যে এই লোকটা আসলে ইন্ডিপেন্ডেন্ট, যে নির্মোহভাবে ইনভেস্টিগেট লিড করতে পারবেন, তারা এটা দেখতে পারেন। এটা হলো আমার বক্তব্য। আর সেকেন্ড যেটা বললেন, আমরা নিশ্চিত করে বলতে পারি এই পুরো প্রসেসটা খুবই স্বচ্ছ হবে। আর আমরা পৃথিবীতে যারা সবচেয়ে নাম করা কোম্পানি তাদের সাথে আমরা কথা বলবো, যারা অন্তত 20, 30, 50, 60, 100টা পোর্ট হ্যান্ডলিং করছে পুরো পৃথিবী জুড়ে, তাদের সাথেই আমরা কথা বলছি। যাদের রেপুটেশন হয়, যারা বাংলাদেশের যেই জায়গায় আমরা যেতে চাই সেই জায়গায় যেতে হলে নাম্বার 1 কোম্পানিকে আমার ধরতে হবে, যার রেপুটেশন নিয়ে এই কোনো কন্টিনেন্টেই কোনো ধরনের কোনো কন্ট্রোভার্সি নাই বা কোনো ব্যাড রেপুটেশন নাই। এমন সব কোম্পানির সাথে আমরা কথা বলবো এবং সেই অনুযায়ী কাজ হবে। এবং অনেক ক্ষেত্রে যেটা হয় যে ওপেন টেন্ডার না হয়ে অনেক ক্ষেত্রে G2G হতে পারে, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট। বাট আমাদের লক্ষ্য হচ্ছে যারা ওয়ার্ল্ডের টপ কোম্পানি তাদের সাথে কথা বলা, তাদেরকে এখানে নিয়োজিত করা। এই ছোটোখাটো ছুটকিট কোম্পানি এনে এতে আমার পোর্টের এফিসিয়েন্সি বাড়বে না, এতে হয়তো 2-1টা লোকের গোষ্ঠী সাধ্য উদ্ধার হতে পারে। সেটা আমাদের লক্ষ্য না। আমাদের লক্ষ্যটা কি? আমাদের লক্ষ্য হলো বাংলাদেশের ইকোনমিকে আর একটা জায়গায় নেওয়া,
তো আমাদের আর একটা জায়গায় নিতে হলে আমার সেই ধরনের কোম্পানি, সেই ধরনের পোর্ট অপারেটর লাগবে যে ওয়ার্ল্ডের 70-80-90টা পোর্ট যে হ্যান্ডলিং করে আসছে, যে শিপিং বিজনেসটা বছরের পর বছর জানে, তাকে দেওয়া। এটা হচ্ছে মূল লক্ষ্য। থ্যাংক ইউ। আমি সাইফুল ইসলাম শিল্পী, আমি 71 টেলিভিশনের ডাইরেক্টর করতে পারি। আমি এখানে আপনাকে সরকার পক্ষ মনে করছি এবং সরকারের লোক এবং আমরা সাংবাদিক। এই সাংবাদিক হিসেবে চট্টগ্রামের পরিস্থিতিটা আপনাদেরকে বলতে আমরা গত 8 মাসেই পারি নাই চট্টগ্রামের কি পরিস্থিতি আপনারা আমরা শুনেন নাই বা আসেন নাই। আমি একটা বিষয় জানতে চাচ্ছি যে চট্টগ্রামের যাদেরকে আমরা স্বৈরাচারের দোষর হিসেবে গণমাধ্যমে যাদেরকে চিহ্নিত করেছি এবং আমরা প্রেস ক্লাবের একটা ইয়াতে নিচ্ছি, আমাদের আন্ডারে নিয়ে নিচ্ছি আমরা প্রেস ক্লাব, ঠিক আছে। এখন এরপরও তারা বিভিন্ন আমাদেরকে এখনো হয়রানি করে চলছে। এবং গতকালের ঘটনাটা আমি আপনাকে বলি, গতকাল সারাদিন আমরা থানায় ছিলাম। তারা এখনো আমরা তাদের বিরুদ্ধে ওইরকম কোনো সিরিয়াসলি অ্যাকশন নিতে পারিনি, নিই নাই, হয়তো এটা আমাদের দুর্বলতা। তারা এখনো বিভিন্ন পত্রিকায় মিডিয়া আছে, তাদের শক্তি প্রদর্শন করতেছে। কালকে তারা আমাদের 2 জন লোককে মারধর করছে, তারা একটা ভোজন আয়োজন করছে বিনা পয়সায়। তারা বিভিন্ন আওয়ামী লীগের ডোনারদের টাকা আমরা জানতে পেরেছি যে নিয়ে তারা এইসব করতেছে, শক্তি সঞ্চয় করতেছে এবং তারা বারবার এসে এই জিনিসটা করতেছে। বিভিন্ন জায়গায় তারা এইসব করতেছে, প্রেস ক্লাবে আসতে পারতেছে না, কিন্তু বাইরে থেকে তারা শক্তি প্রদর্শন করছে। তারা আমাদের বিরুদ্ধে মামলা করার জন্য থানায় যাচ্ছে। থানায় আমরা বসে আছি, পুলিশ আমাদের কথা শুনে না, অনেক সময় শুনতে চাচ্ছে না। মানে তাদের এই শক্তিটা কোথায়? সরকার কি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে? তাদেরকে এই যে চিহ্নিত যে সাংবাদিকদেরকে তুলে দিচ্ছে, গাড়িতে তুলে পুলিশে দিচ্ছে। সরকার তখনই অ্যাকশনে যাবে যখন সরকার দেখবে যে আইন ভায়োলেট হয়েছে। আপনি যে মারধরের কথা বললেন, আপনি যদি ওইটা যদি স্পষ্ট এভিডেন্স থাকে আপনারা নিজেরা কেস করেন। না না, এটা আমি মানবো না। প্রশাসন আপনারা কেউ যদি মারধর করে আর আপনি সাংবাদিক আপনি কেস করবেন, এটা কেউ নিবে না, এটা সত্যিকার অর্থে এটা না, এটা আনফরচুনেট। শহীদ ভাই, আমি ওর বক্তৃতায় কিন্তু সত্যতা আছে, যেভাবে ও ইলাস্ট্রেটর ডেসক্রাইব করছে। এক মিনিট শিল্পী, এক মিনিট, আমি যেটা আপনাকে বলতে চাচ্ছি, আমরা তো শুনেন যে আমরা তো কোনো প্রতিষ্ঠানে কে দোষর আছে কি না আছে সেটা আসলে আমরা দেখছি না। সরকার এই ক্ষেত্রে বলছে না যে ইনি দোষর বা কারো সরকার সত্যিকার অর্থে তার এগেনস্টে অ্যাকশন নিচ্ছে যার এগেনস্টে সুস্পষ্ট এভিডেন্স আছে যে উনি আইন ভঙ্গ করেছেন। এখানে মূল জিনিস হচ্ছে আইন কি ভঙ্গ করেছেন কিনা। এখানে তো আমরা সরকারের ম্যান্ডেটটা কি, যে রুল অফ লকে আপহোল্ড করা, এবং রুল অফ লতে যেই রুল অফ ল যেখানে ভাঙ্গন হবে সেই জায়গাটায় গভর্নমেন্ট অ্যাকশনে যাবেই। ডন্ট ওয়ারি। হ্যাঁ, আপনার জোড়ায় দুটো কথা বলছে, একদম প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন এবং গুলি ছুড়ে প্রথমটা 1 বা 2 জন, 3 জন মারা গেছে। 16 বা 18 জন, তার আগে 4 জন মারা গেছে যারা গুলি ছুটছে। তো এবং যে প্রাইভেট কারে করে গুলি আনছে এবং ওই প্রাইভেট কার নাম্বার সহ নিউজ হয়েছে যে গুলি বা অস্ত্র যে অস্ত্র করে নিয়েছে, কিন্তু এখন পর্যন্ত প্রাইভেট কার থেকেও পুলিশ সংখ্যা করতে পারে নাই। এবং যারা অস্ত্র ব্যবহার করছে ওই সময়ে, আমরা হচ্ছে ওই সময় ওয়াহিদ জামান ভাই ছিল আমাদের সঙ্গে, ওই সময় আমরা সামনে বাইরে গিয়ে রাফি বা রাশের ওদেরকে আমরা সেফ গার্ড যে আমরা আপনার ওই আদালত প্রাঙ্গণে পর্যন্ত আমরা মিছিল করেছি। যদি সরকার যে ফল না করতো তারা আমরা এই যে যারা আমরা ডিজাইনের হট লিস্টে ছিলাম, 4-5 জন আমরা হট লিস্টে ছিলাম, সময় বেঁচে দিকে বেড়ে আসতে হবে। আমরা হচ্ছে ওই সময় আমার কথা হচ্ছে এখন যারা অস্ত্র প্রদর্শন করছে এখনো পর্যন্ত মানে খুব কম সংখ্যক অস্ত্র উদ্ধার করা আছে, এক প্রশ্ন। দ্বিতীয় হচ্ছে বান্দরবন এবং খাগড়াছড়ি চট্টগ্রামে যারা সন্ত্রাসী ওরা বান্দরবনের খাগড়াছড়ি বিশিষ্ট সূত্রে পাইছে ওরা ওখানে অবস্থান করতেছে, কিন্তু ওরা ফেসবুকে পোস্ট দিচ্ছে, কিন্তু পুলিশ এখন কিন্তু ওদেরকে শনাক্ত করতে পারতেছে না, ওরা মামলা আসামি। এই বিষয়ে সরকার দৃষ্টিভঙ্গি বলবেন? না, অবশ্যই যদি মামলার আসামি হয় আমরা নিজে আপনার থেকে নিলাম, যদি মামলার আসামি হয় অবশ্যই আমরা পুলিশকে বলবো যে তাদেরকে অতি সত্বর যাতে অ্যারেস্ট করা হয়।
না, আমরা তো বলেছি প্রফেসর ইউনূসের মূল আইডিয়াটা হচ্ছে বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাব করা। বাংলাদেশ এখন যেই জায়গায় আছে, বাংলাদেশের এখন যদি নতুন করে জব তৈরি করতে হয়, প্রচুর জব, এটা আমাদের ইয়াং ছেলে মেয়েদের জব দরকার, এবং বাংলাদেশের যে ইকোনমিক উন্নতিটা এটা নতুন স্কেলে নতুন উচ্চতায় নিতে হলে আমাদের এই কান্ট্রিকে ম্যানুফ্যাকচারিং হাব করতে হবে। এই ম্যানুফ্যাকচারিং হাব শুধুমাত্র বাংলাদেশের 18 কোটি লোকের জন্য না, এটা পুরো এই রিজিয়নের 30-40 কোটি লোকের জন্য, যে এই আশেপাশে যতগুলো সবার জন্য। এবং এই সব এরিয়ার আপনার ম্যানুফ্যাকচারিং হাবটা হবে হচ্ছে চিটাগাং পোর্টকে সামনে রেখে। আপনি যেই পণ্য এখানে তৈরি হবে, যে পণ্য মানুষজন এসে বানাবেন, সেই পণ্যটা তো শুধুমাত্র বাংলাদেশ এবং আশেপাশের দেশে তারা বিক্রি করবেন না, তারা অনেক বিদেশেও তারা এক্সপোর্ট করবেন। এই এক্সপোর্ট করতে হলে আমাদের এফিশিয়েন্ট পোর্ট সিস্টেম দরকার। এই এফিশিয়েন্ট পোর্ট সিস্টেম হচ্ছে চিটাগাং। এই চিটাগাংকে ঘিরে চিটাগাংয়ের যতগুলো টার্মিনাল আছে, লালদিয়া বলেন, তারপরে ওরা বে টার্মিনাল বলেন, পতেঙ্গা টার্মিনাল বলেন, হ্যাঁ, তারপরে এদিক দিয়ে মাতারবাড়ি পোর্ট বলেন, বা এই সামনে দিয়ে যতগুলো, এই পুরো রিজনটাই তো পোর্টের জন্য সুইটেবল। তো এই পুরো জায়গাটাকে, পুরো চিটাগাংয়ের যে পোর্ট সিস্টেমটাকে, এইটাকে আমাদের এফিশিয়েন্ট করা। আমি কেন এফিশিয়েন্ট করব? কারণ হচ্ছে এইটা দিয়ে আমাদের প্রচুর পরিমাণ গুডস এক্সপোর্ট করতে হবে। যে একটা এক্সপোর্টার, বিদেশি এক্সপোর্টার বাংলাদেশে এসে, যেমন ধরেন আমেরিকান একটা এক্সপোর্টার, সে বাংলাদেশে এনে প্রোডাক্টটা তৈরি করে সে আমেরিকায় নিয়ে যাবে, সে তো চাবে যে কত দ্রুত আইটেমটা নিয়ে যেতে। তার ইচ্ছাটা কি? সে যেন খুব দ্রুত আইটেমটা এখানে বানিয়ে, এখানে বানাতে আসবে কেন? বিকজ এখানে তার কস্ট অফ প্রোডাকশনটা অনেক কম, বেতন দিতে হবে কম, কস্ট অফ প্রোডাকশনটা কম, সে এখানে বানিয়ে চলে যাবে। এই বানানোর পরে যে আপনার এক্সপোর্টটাকে ইউজ করে যত দ্রুত করা যায়, এই জন্য আমাদের পোর্টের এফিসিয়েন্সিটা দরকার। আর এই জন্যই বিদেশি সবচেয়ে বেস্ট কোম্পানিগুলোর সাথে আমরা কথা বলছি যাতে পোর্টের এফিসিয়েন্সি বাড়ে। তো আপাতত আমরা দেখেছি যে বাংলাদেশে এই চিটাগাং এর আশেপাশে যতগুলো পোর্ট আছে সব মিলিয়ে এদের টোটাল ক্যাপাসিটি হচ্ছে 1.27 মিলিয়ন TEUs, মানে 12,70,000 20 ইকুইভ্যালেন্ট ইউনিট, মানে কন্টেইনার। তো এইটাকে আমাদের প্ল্যান হচ্ছে, এই গভর্নমেন্টের প্ল্যান হচ্ছে বাই 2030-এর মধ্যে এটাকে 78,60,000-এ নেওয়া, মানে 6 গুণ বাড়ানো। এটা হচ্ছে মূল প্ল্যান। এবং বাংলাদেশকে ইকোনমিক হাব, বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাব করা, যেটা প্রফেসর ইউনূস বারবার বলছেন, সেইটা করতে হলে চিটাগাংয়ের এফিসিয়েন্সিটা হচ্ছে নাম্বার 1 শর্ত, পূর্ব শর্ত, চিটাগাং পোর্টের এফিসিয়েন্সি। থ্যাংক ইউ। আমার নাম হচ্ছে ইলেকট্রিক আমি চ্যানেলের উপরে কাজ করি। আপনি যেটা বললেন যে কন্টেনারের সংখ্যা যে বৃদ্ধির কথা বলেছেন, আমরা এখন পর্যন্ত দেখছি যে পণ্য ডেলিভারি হচ্ছে, সেখানে ভাটিয়ারি পর্যন্ত সন্ধ্যা নামলে আমরা ভাটিয়ারি পর্যন্ত 2 ঘন্টার উপর সময় লাগে। সেক্ষেত্রে আপনি 2030 সাল বলছেন যে পরিমাণ লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন। এখনো যদি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক যদি আপনি 8 লেনের নির্মাণ কাজ শুরু করা হয়, সেটিও তো 2030 সালের মধ্যে শেষ হওয়ার মতো অবস্থায় থাকবে না। তাহলে সেক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থার যে বিষয়টা, ধারণ ক্ষমতা, সেটি আসলে আপনারা কি পরিকল্পনা করেছেন? আরেকটি বিষয় হচ্ছে যে আজকেও বাংলাদেশ এটা আমি উত্তর দিয়ে নেই। ওইটার সাথে যে এই যে শুধু পোর্টের এফিসিয়েন্সির সাথে, তো পোর্টের সাথে তার যে হিন্টারল্যান্ড আছে, পোর্টকে কানেক্টিং যে রোড আছে, সবগুলোরই সমন্বিত ব্যবস্থা নেওয়া হবে, ডনটরি। বাট ফার্স্টে আমাদের পোর্টের এফিসিয়েন্সিটা বাড়াতে হবে। অনেক ক্ষেত্রে পোর্টের এফিসিয়েন্সি বাড়ালে হয় কি, আপনার ইভেন যেই রাস্তা আছে সেই রাস্তা দিয়েই হয়। আপনি যদি পোর্টের, আপনি দেখা যায় যে একটা কন্টেনার আপনি হ্যান্ডলিং করতে, দুবাইয়ের জেবেল আলী পোর্টে দেখা যাচ্ছে যে 1 মিনিট লাগতেছে, আমি লাগাচ্ছি 5 মিনিট। এই যে 5 মিনিটে যে আমি লাগাচ্ছি, এই এক্সট্রা 4 মিনিটে আমার এখানে কন্টেনার, এই যে ভাটিয়ার এই পুরো পথটা জুড়ে আমার ইয়ে হয়ে যাচ্ছে, কি জানো, কনজেশন হয়ে যাচ্ছে। এটা পোর্ট যদি আপনার ঠিক থাকে, আপনার চিন্তা নেই। আপনাদের এখানে কিডনি রোগী করে দেখেন নাই, আপনার যদি পানিটা যদি আপনার বের হয়ে যায়, তাহলে শরীরটা তো ভালো থাকে, তখন আর কোথাও কোনো কনজেশন থাকে না। ব্যাপারটা এই। প্রশ্ন ছিল, সেটি হচ্ছে করিডোর নিয়ে আজকেও বিভিন্ন রাজনৈতিক দল কথা বলেছে, সেখানে আজকেও বলেছে নির্বাচিত সংসদ করিডোর নিয়ে সিদ্ধান্ত নেবে।
এই যে করিডোর নিয়ে মানুষের মাঝে যে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে, এর মধ্যে আবার নানা আওয়ামী লীগ আছে যারা আসলে তারা গুজব ছড়াচ্ছে বিভিন্ন বিষয় নিয়ে। এটি আসলে সবশেষ যদি এটা আপডেট আসলে কি, কেন করিডোর নিয়ে এত আলোচনা হচ্ছে, বা করিডোর নিয়ে যদি কোনো সিদ্ধান্ত সরকার নিয়ে থাকে সেটি মানুষের সামনে, জনগণের সামনে কখন পরিষ্কার হবে? এটা নিয়ে আমি অলরেডি আমার একটা স্টেটমেন্ট আমি দিয়েছি। আমাদের এখানে স্পষ্টভাবে আমরা বলেছি যে এটা ইউএন লেড একটা এফার্ট হতে হবে। আমরা বলেছি যে হিউম্যানিটেরিয়ান করিডোরে আমরা ইচ্ছুক যদি ইউএন এটা মুভ নেয়, এই ধরনের কোনো হিউম্যানিটেরিয়ান করিডোর করার চিন্তা ভাবনা করে, যদি করে। তারপরে হচ্ছে যে এই পুরো জিনিসটা হবে হচ্ছে দুইটা দেশের সাথে কথা বলে। তারা ইউএন যখন একটা কাজ করে তখন যেই এইখানে রেলিভেন্ট যারা পার্টি, এখানে মায়ানমার গভর্নমেন্টের সাথেও কথা বলবে বা আমাদের সাথেও কথা বলবে, বলে তারপরে তো তার ডিসিশনটা আসা। বা ওই ক্ষেত্রে অনেক যেটা হচ্ছে যে ওইখানে রাখাইনে অন্য কে অ্যাক্টর আছে তাদের সাথেও কথা বলে তারপরে এই চিন্তাটা হবে। হিউম্যানিটেরিয়ান করিডোরের প্রশ্নটা কেন আসছে কারণ ওইখানে একটা সিভিল ওয়ার টাইপের একটা কনফ্লিক্ট চলছে, এবং এই কনফ্লিক্টটিকে পড়ে অনেক ওইখানে যারা রোহিঙ্গা জনগোষ্ঠী আছেন, ওইখানে রাখাইন জনগোষ্ঠী, সবার সত্যিকার অর্থে যে ফুডের যে সাপ্লাইটা, এসেনশিয়াল গুডের, এটা ডিসরাপ্ট হচ্ছে, ফলে অনেকে অনেক কষ্ট আছেন। হিউম্যানিটেরিয়ান একটা ক্রাইসিস হয়েছে সেই জন্য। আর এই যে ওনারা যে কথাটা বলছেন অন্যান্যরা পলিটিক্যাল পার্টিগুলো, আমার মনে হয় এটা একটা প্রিমেচিউর। এই পুরো জিনিসটা ইউএন লেড একটা এফর্ট হবে এবং এইটা সর্বসম্মতিক্রমে হবে, এবং আমরা মনে করি যে এইটা এখনও অনেক অনেক দূরের বিষয়। আর আমরা তো আমাদের বলেছি যে যখন ফাইনাল ডিসিশনের বিষয় আসবে তখন সবার সাথে কথা বলে এই ডিসিশনটা হবে। আর আওয়ামী লীগের তো সত্যিকার অর্থে আওয়ামী লীগ যে এটা কথা বলছে, এটা কোন মুখে ওরা কথা বলে? ঠিক না, ওরা ইভেন রোহিঙ্গা নাম নিতে ভয় পেত, ওরা FDMN দিয়েছে। রোহিঙ্গা যে একটা জনগোষ্ঠী আছে, মায়ানমাররা রোহিঙ্গা নাম নিতে পারতো না, মায়ানমাররা বলতো যে ওরা বাঙালি, এটা বলতো। তো মায়ানমারের কথা ওরা নিজেরা বলতো। রোহিঙ্গা নাম নিতে ভয় পেয়ে ওরা নাম দিয়েছে FDMN, ফোর্সিবলি ডিসপ্লেস মায়ানমার ন্যাশনাল, এটা নাম নিতে ভয় পেত। কি আমার মায়ানমারের জেনারেলরা আমার মামু লাগে যে তার জন্য আমি ওদের না রোহিঙ্গাদের নাম নিব না? আপনি যখনই রোহিঙ্গার নাম নিবেন না তখনই মানে হচ্ছে আপনি রোহিঙ্গাদের রাইটসে, রোহিঙ্গার অধিকারে আপনি বিশ্বাসী না, সেটা। এবং ওদের কোনো রাইটসই নাই এগুলো নিয়ে কথা বলার। আমি একটু যদি আপনার দৃষ্টি আকর্ষণ করি, আমি আরেকটু বন্দরে আবার ফিরে যেতে চাই। আমি প্রথমে বলবো যে বন্দরে আমরা এখন 3 মিলিয়ন টিউজ বা 3.2 মিলিয়ন টিউজ হ্যান্ডেল করি, আর এনসিটিতে আমরা হ্যান্ডেল করি 1.3 মিলিয়ন টিউজ। তো যেটা আমাদের কনসার্ন আর কি, আপনার বন্দর বিদেশি অপারেটর আসবে, এটার কোনো টাইম লাইন আছে কিনা, রোড ম্যাপ আছে কিনা, কি পরিমাণ ইনভেস্টমেন্ট আসবে সেটা। আমরা বলতে পারি ইনভেস্টমেন্ট বিলিয়নস অফ ডলার আসবে, এবং আমরা সেই কোম্পানিগুলোর সাথে কথা বলছি যাদের পুরো পৃথিবীতে ইস্টাবলিশ রেকর্ড আছে, কোনো ফালতু কোম্পানি না, যে কোনো কোম্পানি যে কোনো দিন একটা পোর্ট হ্যান্ডেল করে নাই এরকম না, যারা অনেক বছর ধরে করছেন, যাদের 70, 80, 90টা পোর্ট হ্যান্ডেল করছেন, এবং একটা কন্টিনেন্ট না, 2, 3, 4টা কন্টিনেন্টে করছেন, তাদের সাথেই আমরা কথা বলছি। তাদেরকেই এই বিষয়ে তাদেরকে এঙ্গেজ করা হবে। আমরা খুব দ্রুত, এটা যত দ্রুত পারা যায় আমরা এটা করার চেষ্টা করছি। আমরা চাচ্ছি যে এটা সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে। ইন্টারিম গভর্নমেন্ট চাচ্ছে এটা সেপ্টেম্বরের মধ্যে সাইনিং হলো। আমার একটি প্রশ্ন হচ্ছে, আমরা সবাই জানি যে রোহিঙ্গা সংকটটা টোটাল কক্সবাজার জেলা এবং বলতে গেলে চট্টগ্রাম পর্যন্ত একটা বড় সংকটের জায়গা হয়ে দাঁড়িয়েছে। এটা যদি বর্তমান ডক্টর ইউনূস সরকার যদি চট্টগ্রামের দিকে ফোকাস করে থাকে, তাহলে রোহিঙ্গা সংকটটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া দরকার বলে মনে করি। এর মধ্যে আমরা একবার জেনেছিলাম, আপনারা যখন চীনে অবস্থান করছিলেন, চীন সফর করেছেন, তখন আমাদেরকে জানানো হয়েছিল যে বাংলাদেশ থেকে তারা 1,80,000 রোহিঙ্গাকে তারা ফেরত দেওয়ার জন্য একটা তালিকা লিস্টেড করেছে। কিন্তু আমরা কয়েকদিন আগে আবার জানলাম যে বাংলাদেশে এর মধ্যে গত 3 মাসে
1,10,000 রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে। আমাদের সীমান্তে কি তারা যে প্রবেশ করে যাচ্ছে নানাভাবে, এটা কি আমাদের সীমান্তের কোনো ব্যর্থতা বা আমাদের দুর্বলতা? এদিকে আমরা বলছি যে তারা চলে যাবে বা তাদেরকে আমরা ফেরানোর চেষ্টা করছি, অন্যদিকে ওদিকে যে কনফ্লিক্ট তাদের সাথে চলছে, যে আরাকান আর্মি ওখানে রাষ্ট্রটা দখল করে রাখছে, আর আমরা কাদের সাথে এই কথাটা বলছি, যে আমরা কি আরাকান আর্মির সাথে তাদের প্রত্যাবর্তনের বিষয়ে বলছি, নাকি আমরা কথাটা বলছি মিয়ানমারের সরকারের সাথে? আমরা কাদের সাথে কথা বলে রোহিঙ্গাদেরকে ফেরানোর চেষ্টা করছি, আমার প্রশ্ন। আর দ্বিতীয় বা আরেকটি প্রশ্ন আছে, সেটি হচ্ছে যে নির্বাচন নিয়ে। আমি একটু নির্বাচনটা নিয়ে, আপনি সকালেও বলেছেন যে আগামী জুনের মধ্যে হয়তো নির্বাচন হতে পারে, আমি একটু আমি দ্বিতীয় প্রশ্নটার উত্তর দিচ্ছি, প্রথম প্রশ্নটার উত্তর উনি দিবেন, ওইটা আমিও একটু টাচ করব। দ্বিতীয় হচ্ছে যে আমার দ্বিতীয় প্রশ্নটা যে আপনি নির্বাচনের ব্যাপারে আমাদের চিফ অ্যাডভাইজার বারবার বলেছেন নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে, সেই বিষয়ে আমাদের প্রস্তুতি চলছে এবং সেই বিষয়ে আমরা বারবার বলেছি এখানে কোনো উনি কিছুদিন আগে আল জাজিরার সাথে ইন্টারভিউতে বলেছেন, এর আগে উনি জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন। আমার মনে হয় না আমরা কতবার এটা বলবো, উনি বারবার কিন্তু এটা বলছেন, তারপরে দেখা যাচ্ছে যে এই কোশ্চেনটা আসছে। হ্যাঁ, আমার প্রশ্নটা ঠিক সেভাবেই ছিল, মনে হচ্ছে রাজনৈতিক দলগুলো প্রতিদিন যেভাবে বলে যাচ্ছে যে তাদেরকে আমাদেরকে বলতে হবে যে হ্যাঁ এতটাই না, ওনারা যতদিন বলবেন আমরা ওই একই কথাই বলবো, ওনারা যেটা বলবেন আমরাও বলবো যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে এটা হবে। আর রোহিঙ্গাদের বিষয়ে এটা হচ্ছে যে আমরা কথা বলছি মায়ানমার গভর্নমেন্টের সাথে। হ্যাঁ, মায়ানমার গভর্নমেন্ট, ওইখানে তার টেরিটোরিয়াল সভারেন্টি মায়ানমার গভর্নমেন্টের, আমরা মায়ানমার গভর্নমেন্টের সাথে বলছি, বাকিটা উনি বলছেন। ধন্যবাদ। মায়ানমার গভর্নমেন্টের কাছে আপনারা জানেন যে বাংলাদেশ থেকে 8.5 লাখ রোহিঙ্গার একটা তালিকা দেওয়া হয়েছিল, এটা অনেক আগে দেওয়া হয়েছিল ভেরিফিকেশনের জন্য। এর মধ্যে তারা জানিয়েছে যে তারা 2.5 লাখ রোহিঙ্গাকে অলরেডি ভেরিফিকেশন করে তারা 1,80,000-কে তারা পেয়েছে যারা ফিট টু রিটার্ন, আর 70,000-কে তারা বলেছে যে তাদের নাম অথবা ছবি ইত্যাদি কিছু সমস্যার কারণে তাদের বিষয়টাতে তারা নিশ্চিত হতে পারেনি। এবং তারা আমাদেরকে কথা দিয়েছে যে আপনার থাইল্যান্ডে যখন রিলস্টেন সম্মেলনের সাইডলাইনে মায়ানমারের সাথে আমাদের মায়ানমারের টপ জেনারেল তার সাথে যখন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে, কিংবা তারও আগে আপনার আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার খলিলুর রহমান, ওনার সাথে মায়ানমারের পররাষ্ট্রমন্ত্রী, ওনার সাথে কথা হয়েছে। মূলত মায়ানমারের পররাষ্ট্রমন্ত্রী এবং খলিলুর রহমান মিটিংটাতে আলোচনা হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনের এই ইস্যুটা। তখন ওনারা এই 1,80,000-কে ফিট টু রিটার্ন বলেছেন, কিন্তু এইটা ডিপেন্ড করতেছে এই 1,80,000 রোহিঙ্গা মায়ানমারে যেতে পারবেন কিনা তা সম্পূর্ণভাবে রাখাইনের সিকিউরিটি সিচুয়েশনের উপর। তবে মায়ানমার গভর্নমেন্টের সাথে বাংলাদেশ গভর্নমেন্টের এই বিষয়ে আলোচনাটা অব্যাহত আছে। আর আপনি যে 1,10,000 রোহিঙ্গা আসার কথা বলেছেন, আমার মনে হয় সংখ্যাটা নিয়ে কিছুটা বিভ্রান্তি আছে। প্রথমত রোহিঙ্গা নতুন করে আসাটা শুরু হয়েছে আপনার যখন রাখাইনের পরিস্থিতি উত্তপ্ত হয়েছে। আপনি জানেন যে 2023 সালের অক্টোবর 27 তারিখ থেকে রাখাইনে একটা ফর্মাল একটা গৃহযুদ্ধ ঘোষণা দিয়েই আপনার রাখাইনের মায়ানমারের 3টা বিদ্রোহ গোষ্ঠী আপনার তাদের সরকারের বিরুদ্ধে একটা বিদ্রোহ ঘোষণা করেছে। সেই যুদ্ধটার পর থেকেই কিন্তু আপনার ওই অঞ্চলে কিছুটা অস্থিতিশীলতার সৃষ্টি হয়েছে। এবং এই যে 1,10,000-এর কথা বলছেন, এর একটা বড় অংশ কিন্তু এসেছে আসলে আমাদের জুলাই পূর্ববর্তী সরকারের আমলে, যেটা বিভিন্ন সময়ে ওই সময়কার বিজেপি দায়িত্বে যারা ছিলেন তারা কিন্তু আনুষ্ঠানিকভাবেও আপনাদেরকে বলেছে। এবং ওই সময় আপনারা দেখেছেন শুধুমাত্র রোহিঙ্গা না, ওই কনফ্লিক্টের কারণে মায়ানমার সৈন্য, মায়ানমারের আপনার সেনাবাহিনীর পদস্থ কর্মকর্তা তারাও কিন্তু বাংলাদেশে নিরাপত্তার স্বার্থে ওই সময় এসেছিল। সো 1,10,000 রোহিঙ্গা গত 3 মাসে এসেছে। আমার মনে হয় এই সংখ্যাটা বিভ্রান্তিকর। Any other question? জি, আমার ছোট্ট একটা প্রশ্ন ছিল। বন্দর নিয়ে অনেক প্রশ্ন হয়েছে, আপনি অনেক উত্তর দিয়েছেন। আপনি বলেছেন যে বন্দরের এফিসিয়েন্সি যেটা বাড়ানো, কর্মসংস্থান সহ আমাদের যে অর্থনৈতিক নৈতিক যে অগ্রগতি, সেটার জন্য আমরা বিদেশি অপারেটর আমরা খুঁজছি এবং টপ ক্লাস অপারেটর আমরা খুঁজছি। কিন্তু আমাদের কাছে অনেকেই প্রায় আমাদের কাছে জিজ্ঞেস করেন যে আমরা শুধু বিদেশি করছি, আমাদের দেশে কি আসলে সক্ষম কোনো প্রতিষ্ঠান নেই, কোনো অপারেটর নেই, ক্যাপাবিলিটি কেউ নেই? এর মধ্যে আপনারা দেখতে পারেন যে এমসিপি পরিচালনা করছে একটা প্রতিষ্ঠান অনেক বছর ধরে। তারপরে আমাদের 19টা প্রাইভেট আইসিটি ইন্ডিয়ান কন্টিনেন্ট ডিপো আছে,
তারাও ডিপোগুলো পরিচালনা করছে, তারাও প্রায়ই বলে যে না আমরাও তো এইসব টার্মিনাল পরিচালনা করতে পারি। সেক্ষেত্রে আপনারা দেশীয় অপারেটরদের সক্ষমতাকে গুরুত্ব দিচ্ছেন কিনা বা তাদের সুযোগ দিচ্ছেন কিনা, আর তারা পরিচালনা করতে সক্ষম কিনা এই বিষয়টা বাছাই করছেন কিনা? এটার জন্য যে পরিমাণ ইনভেস্টমেন্ট লাগবে সেটা আসলে সত্যিকার অর্থে দেশি কারো নাই। আর একটা হচ্ছে এক্সপার্টিস লাগবে, সেটাও দেশি কারো নাই। এটা তো এক্সপার্টিসের বিষয়। এমনকি অনেক বড় বড় ইউরোপিয়ান ন্যাশন তারাও নিজেদের পোর্টটা বড় বড় অপারেটরের কাছে দিয়েছে। তারা কিন্তু অনেক বড় মানে 200, 300, 500 বছর ধরে তারা ট্রেড করছে। তারাও তাদের পোর্টটাকে দিয়েছে বড় দুবাই পোর্টের কাছে দিয়েছে, এপি মোলার মার্কসের কাছে দিয়েছে, যাদের প্রোভেন রেকর্ড আছে, এক্সপার্টিস আছে এই সমস্ত পোর্টকে ম্যানেজ করার। এই জন্য এটা শুধুমাত্র বাংলাদেশ না, এমনি ফার্স্ট ওয়ার্ল্ডের যে কান্ট্রি তারাও আপনি দেখবেন যে ওরা ইউরোপিয়ান বড় বড় নেশন তারাও পোর্টটা দিয়েছে কি যারা বেস অপারেটর তাদের হাতে, যে না তোমার এটা এক্সপার্টিস আছে, তুমি এটা করো। আমাদের ওই এক্সপার্টিসটা নাই আনফর্চুনেটলি। আমরা থাকলে অনেক কিছুই তো করতে পারতাম, সেটা তো আমরা পারি নাই। এটা কোনো অনেক দেশে আপনি দেখবেন যে বেশিরভাগ দেশেরই বড় বড় পোর্টগুলো প্রাইভেট কোম্পানি, বড় কোম্পানিগুলো করে। থ্যাংক ইউ। আমরা তো অনেক সময় দেখি যে দেশি কোম্পানিগুলো যারা হ্যান্ডেল করছে আপনারা বলছেন, কিন্তু প্রায় আমরা সংবাদ দেখি যে চট্টগ্রাম বন্দরে বিশাল কন্টেইনার জট। তো দেশি কোম্পানিগুলোর যদি এফিসিয়েন্সি সেই লেভেলে থাকতো তাহলে তো আমরা এই কন্টেইনার জটের, আপনারাই চট্টগ্রাম থেকে নিয়মিত বিরতিতে সংবাদ পাঠান, কন্টেইনার জটের কারণে শিপিং বিলম্বিত হচ্ছে, আপনার যারা আমাদের রপ্তানিকারক তাদের কস্ট বেড়ে যাচ্ছে। আমরা আমাদের চাওয়াটা হচ্ছে যাতে এই কন্টেইনার জটগুলো না থাকে এবং কন্টেইনার হ্যান্ডেলিংয়ের যে গ্রোথটা নিয়মিত গতিতে, আমরা গত অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে আপনারা দেখেছেন যে কিছু কিছু ক্ষেত্রে আস্তে আস্তে কিন্তু কন্টেইনার হ্যান্ডেলিংয়ের একটা গ্রোথ দেখা যাচ্ছে, কিন্তু সেটা সামান্য পরিমাণে। এখন আমাদের সরকারের আমরা যেভাবে ম্যানুফ্যাকচারিং হ্যাব করার যে প্ল্যানটা নিয়েছে সেটা যদি সম্পন্ন হয় তাহলে এখানে রপ্তানির উপর যে প্রেশারটা পড়বে এবং সেই প্রেশার বর্তমান চট্টগ্রাম বন্দর বর্তমান যে অবস্থায় আছে সেই অবস্থায় এই প্রেশারটা বর্তমান যারা হ্যান্ডলার আছেন, পোর্ট হ্যান্ডলার আছেন, তারা নিতে পারবেন বলে অন্তর্বর্তীকালীন সরকার মনে করে না। এবং এই জন্যই সরকার মনে করে যে আপনার বিদেশি যাদের প্রুভেন ট্র্যাক রেকর্ড আছে এই ক্ষেত্রে তাদের সাথে অন্তত G2G চুক্তি করে হলেও যাতে বন্দরের এফিসিয়েন্সি বাড়ানো যায়। আর দেশি অপারেটরদের সুযোগ তো আসলে সরকার বন্ধ করে দিচ্ছে না। কেউ যদি মনে করে যে তার পক্ষে সম্ভব তাহলে তিনিও বিনিয়োগ প্রস্তাব নিয়ে সরকারের কাছে যেতে পারেন। সেটা তো সেই রাস্তাটা কখনোই সরকার পুরোপুরি বন্ধ করে দেয়। সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হচ্ছে যে তারা যদি পারতোই, আমার চিটাং পোর্ট যদি এফিসিয়েন্টই হতো তাহলে তো আর বাইরে এই কথাগুলো বলারই তো প্রশ্ন ঠিক না। আমার নাম জুবায়ের, আমি যমুনা টেলিভিশনে কাজ করি। আপনার কাছে আমার দুটো প্রশ্ন। একটা হচ্ছে 1 জুলাই গিয়ে আরেকটা জুলাই আসছে, জুলাই সনদ সেটা নিয়ে যে ঐক্যমতের বিষয়টা সেটা এখনো আমরা পরিচিনা দেখছি না, সেটা কবে নাগাদ হবে আপনার কাছে জানতে চাচ্ছি। এই জন্যই আপনি খুব সব প্রশ্নের খুব সুন্দরভাবে আনসার দিচ্ছেন এবং তখনই প্রশ্ন করে ভালো লাগে যখন সেগুলোর উত্তর পাওয়া যায়। আমার মনোভূত হবে এমনটা না, কিন্তু উত্তরটা আমি পাচ্ছি। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে আপনার কাছে, আমরা গণমাধ্যম, আমি প্রথমটা দিয়ে নেই, আমার এটা মানে দুইটা কোশ্চেন হলে প্রবলেম হয়। প্রথম কোশ্চেন হলো আমরা জুলাই সনদের জন্য আমাদের যে কনসেনসাস বিল্ডিং কমিশন, যেটার প্রধান হচ্ছেন যে মাননীয় চিফ অ্যাডভাইজার, এর নেতৃত্বে এরা এই কনসেনসাস বিল্ডিং কমিশন পলিটিক্যাল পার্টিগুলোর সাথে কথা বলছে। যে প্রথম 6টা যে কমিশনের যে রিপোর্ট এসেছিল সেই রিপোর্টগুলো নিয়ে এই কনসেনসাস বিল্ডিং কমিশন পলিটিক্যাল পার্টিগুলোর সাথে একের পর এক মিটিং করে যাচ্ছে এবং আমরা একটা আশা করতে পারি যে এটা 1-2-3 মাসের মধ্যে, সামনের মাসগুলোতে এটা খুব দ্রুত এটার একটা কনসেনসাস বিল্ডিংটা হবে, যে ঐক্যমতে সবাই পৌঁছাবেন। ঐক্যমতে পৌঁছানোর পরে দেন একটা জুলাই সনদটা আমরা মনে করছি যে তখন ডিক্লেয়ার করা যাবে যে এই যে জুলাই সনদ সবাই এগ্রি করবেন একটা জুলাই সনদে। এটা এখনও কথাবার্তার পর্যায়ে আছে। এটা এখন কনসেনসাস বিল্ডিং কমিশনের সাথে বিভিন্ন পলিটিক্যাল পার্টির সাথে কথা হচ্ছে, বিকজ পলিটিক্যাল পার্টিরাই তো এই ডেমোক্রেসিতে যখন ট্রানজিশন হবে তারাই তো ক্ষমতায় আসবেন, তারাই তো এই কাজটাকে এগিয়ে নেবেন, তো তাদের সঙ্গে এই কথাগুলো হচ্ছে। আমার দ্বিতীয় প্রশ্ন যেটা ছিল
আমরা সবাই গণমাধ্যম কর্মীরা আছি, খুবই ভালো লাগছে এরকম একটা পরিবেশে। এবং গণমাধ্যম কর্মীদের আমরা মে দিবস গতকাল পালন করেছি। শ্রমিকদের, আমরা কিন্তু শ্রমিকদের মতো অধিকারটাও নিজেদের জন্য বলার সুযোগ পাই না। গণমাধ্যম সংস্কার কমিশনের, আমি যদি ভুল না করি, একটা প্রতিবেদন দেওয়া হয়েছে সরকারের কাছে। গণমাধ্যম কর্মীদের সাথে যাতে অন্যায় না হয়, তারা যাতে তাদের রাইটসটা পায়, সেটার জন্য বিগত সরকারের কাছে আমরা দেখতে পাইনি এমন কোনো ইনিশিয়েটিভ। আপনারা কি সেই জায়গায় কোনো ইনিশিয়েটিভ নিচ্ছেন কিনা? এই নির্বাচনের আগেই কি আপনারা এমন কিছু আমাদেরকে দিয়ে যেতে পারবেন কিনা? এটা নিয়ে আসলে আমাদের থেকেও, আমাদের মনে হয় আপনাদের তরফ থেকেও এই কথাগুলো আরও জোরে আসা উচিত। আমরা একটা তো কমিশন করে দিয়েছিলাম, কমিশন তাদের রিপোর্ট দিয়েছে, কমিশন সাংবাদিকদের জন্য একটা আইনও করেছেন, তার রাইটসটাকে সংরক্ষিত করার জন্য বলেছেন, তারপরে টাকা বেতনের বিষয়ে বলেছেন। আমার মনে হয় এটা নিয়ে আপনারা যারা ইয়াং সাংবাদিক আছেন বা সিনিয়র সাংবাদিক, সবাই মিলে এটা নিয়ে জোরালো আওয়াজটা আসা উচিত। আমাদের এখানে আমাদের যে ইউনিয়ন, এরা এই কন্টিনিউয়াসলি ফেল করছে। আমি এটা পার্সোনালি, আমি নিজে ফরমার জার্নালিস্ট ছিলাম, আমি মনে করি আমাদের ইউনিয়ন এক্ষেত্রে খুব বাজেভাবে ফেল করছে। তারা অনেক কথাই বলে, কিন্তু তারা টাকা পয়সার ব্যাপারে বলে না। একটা ছেলের বেতন 5,000 টাকা, 10,000 টাকা, তার সংসার চলে কিভাবে? দেখতেই তো মানে শুনলেই তো মনটা খারাপ হয়ে যায়, ঠিক না? তো এই জায়গাগুলোতে কারা কথা বলবে? এই কথাটা বলবে হচ্ছে ইউনিয়ন। আপনি গার্মেন্টসের ইউনিয়নগুলো দেখেন, কত তারা তাদের গার্মেন্টসের আমাদের যে নারী কর্মীদের জন্য কতটা তারা ফাইট করেন, এবং ফাইট করতে করতে ওরা বেসিক মিনিমাম প্রতি বছর ওনারা বাড়াচ্ছেন, অথচ আমাদের বেতনগুলো কমছেই। এবং আমাদেরকে এক্সপ্লয়েট করছে, মালিকরা আমাদেরকে কেন এক্সপ্লয়েট করে? আপনি কেন টিভিতে আসেন? অনেক ক্ষেত্রে আমার নামটা আমি দেখতে পাই যে লেখা আছে, সেটার মোহে আমি যাই, আমাকে এক্সপ্লয়েট করে। আমার চেহারাটা টিভিতে দেখা যায়, সেটার মোহে আমি ওইখানে যাই, আমাকে এক্সপ্লয়েট করে। এই এক্সপ্লয়েটেশনটা বন্ধ করতে হবে। এই বন্ধ করার জন্য সত্যিকার অর্থে আমাদের ইউনিয়ন, জার্নালিস্টের যতগুলো ইউনিয়ন আছে, তারা খুবই সোচ্চার হতে হবে। আপনারা যারা সিইউজেতে আছেন, চিরাংয়ের যতগুলো প্রেশার গ্রুপ ইউনিয়ন আছেন, সবাই মিলে উচ্চারণ করে। হ্যাঁ, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক আছেন, যারা যত সাংবাদিক ইউনিয়ন আছেন, সবাই মিলে এটা নিয়ে এই আওয়াজটা তুলেন প্লিজ। আপনার দুইটা হয়ে গেছে, প্লিজ। তোমার একটা মিনিট আমি একটা প্রশ্ন একটু অ্যাড করতে চাই প্রশ্নের সাথে। আমি কোনো টেলিভিশন চ্যানেলের নাম দিব না, কিন্তু অনেক টেলিভিশন চ্যানেল আছে যারা কোনো ধরনের স্যালারি দেয় না, উল্টো এখান থেকে স্যালারি পাঠায়। আপনারা তো অন্তত সরকারি ভাবে এই ধরনের এই যে মিডিয়া যারা আসলে সংবাদ রেখেছে শুধুমাত্র ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য, ব্যবসায়িক স্বার্থ হাসিলের জন্য, এই যে সাংবাদিকতার পরিবেশটা নষ্ট করছে, সরকারি ভাবে এই চ্যানেলগুলোর বিরুদ্ধে আপনারা কোনো পদক্ষেপ আসলে নেওয়ার কোনো ইচ্ছা আছে কিনা? এই সাংবাদিকতার এই বিষয়টা নিয়ে আসলে বক্তব্য দিবে ইউনিয়ন বলবে, আপনারা উচ্চারণ বলে যে এই সাংবাদিক, এদেরকে আপনারা নেম অ্যান্ড শেম করেন, বলেন যে তুমি এটা করছো। আপনাদের এটা করা উচিত। 5 তারিখের আগে এবং পরে কিছু বন্দরের বিষয় নিয়ে অবগতি নিয়ে আমার কথা। 5 তারিখের আগে আমাদের চট্টগ্রাম বন্দরের এনসিডি বোর্ড নামে একটা বন্দর দুবাই ভিত্তিক দেওয়া হয়েছিল। তখন যে সাংবাদিক ভাইরা অর্থাৎ এই বন্দরকে মানে বাহাবা দিত, তারা আবার 5 তারিখের পরে দেখা যাচ্ছে মানে ওই তাদের এই বিদেশিদেরকে দিচ্ছে। এটার বিরুদ্ধে বলার জন্য বন্দর দিবসের সংবাদ সম্মেলনের 12টার পূর্বে 10টায় বসে থাকে, এবং সংবাদ সম্মেলনের একদিন দুদিন আগে এজেন্ডা ভিত্তিক মানে মানববন্ধনের করে তাদের এই মেসেজটা জানাতে চাই। তাহলে যারা এই বিপ্লব সদৃশ আন্দোলন সংগঠনা, তারাই মূলত এই বন্দরের অর্থাৎ এই সরকার উন্নয়নকে ব্যাঘাত করাতে এই ধরনের অর্থাৎ মাধ্যমে ভূমিকা রাখতে বলে আমার মনে হয়। বাংলাদেশের ইকোনমিকে আমি যদি নতুন উচ্চতায় নিতে চাই, তাহলে চিটাগং পোর্টের এফিসিয়েন্সি বাড়ানোটা ফরজ কাজ। এটা ছাড়া কখনোই সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। আর এই কাজটা করতে পারবে যারা, এটা খুব বড় আকারে করতে হবে। কারা করবে? যারা বড় কোম্পানি, বিশাল, যাদের পুরো পৃথিবী জুড়ে যাদের রেপুটেশন আছে, যে তারা অনেক পোর্ট এগুলো হ্যান্ডেল করে আসছেন। তা আমরা তাদের সাথেই কথা বলছি।
আমি একটু আমি এটাকে শেষ করে দিলাম। ভাই আমি জুলাই আন্দোলনে একজন কর্মী। আমি দেখছি আন্দোলনে যারা বিরোধিতা করেছিল অনেকগুলো অনেক সাংবাদিকই বিরোধিতা করেছিল, অনেকের সাথে অনেক আমার ফেসবুকে ইয়ে হয়েছে। তো আমার একটা প্রশ্ন হচ্ছে আন্দোলনের বিরোধিতা করেও এবং অনেকে দেখছি জুলাই এর আগের সময় ধরে এই যে যুবলীগের ক্যাডার বলেন ছাত্রলীগের ক্যাডারদের পক্ষে প্রচারণা চালাইছে, তাদের নিয়ে তাদের থেকে টাকা পয়সা নিয়ে ফান্ড নিয়ে প্রোগ্রাম করছে। এদেরকে এখন বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারের গুরুত্বপূর্ণ জায়গায় নিয়োগ দেওয়া হচ্ছে। আমরা কয়েকদিন আগে সাইফুল শিল্পী ভাই পোস্ট করেছেন, আমি পোস্ট করেছি, মোস্তফা ইউসুফ ভাই পোস্ট করেছেন, অনেকে পোস্ট করার পরে দেখলাম জনপ্রশাসন মন্ত্রণালয়ে যাকে মুখপাত্র হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে তার এটা স্থগিত করা হয়েছে। মানে এরকম অনেকেরই আমরা দেখতেছি যে তারা বিতর্কিত আওয়ামী লীগের দোষ, তাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে। এটা কি আপনার যদি কোনো এভিডেন্স থাকে আমি আমার থেকে ফোন নাম্বারটা নিয়ে আমাকে পাঠান। আমি আপনাকে মেসেঞ্জারে আপনি পাঠিয়েছিলাম। আপনি পাঠান। এর আগেরটা তো আমরা স্ক্র্যাপ হয়েছে। হ্যাঁ, আমি এটা আসলে রিলেভেন্ট না ভোট এবং অন্য কয়েকটা ইস্যু নিয়ে স্পেশালি বিএনপি একটা বড় স্টেক হোল্ডার। আপনি যদি আমি যদি ভুল না করে থাকি যে মানবিক করিডোর নিয়ে যখনই কথা বলেছেন প্রথম আমি খুব মির্জা ফখরুল সাহেবকে খুব অনেক কড়া রিয়েকশন করতে দেখেছি, মিডিয়ায় দেখেছি আর কি। এরকম অনেকগুলো ইস্যুতে তাদের মির্জা ফখরুল সাহেব বলেন অথবা বিএনপি বলেন অথবা আরো যারা কিছু দল আছেন তারা কিন্তু রিয়েক্ট করছেন এরকম ভাবে যে আপনারা যেমন আপনি 30 সালের কথা বলছেন, 30 সাল পর্যন্ত বাংলাদেশ ভোট কেন্দ্রিক এই হাবকে আপনি 6 গুণ কান্ট্রির হ্যান্ডেলিং এর সক্ষমতা দেখতে চান। এই প্রশ্নগুলো তারা তুলবেন কিনা যে আপনাদের মূল ফোকাসটা জুলাই থেকে জুনের মধ্যে ইলেকশন করা অথবা আপনারা এই ম্যান্ডেটের জন্য উপযুক্ত কিনা। এটার পিছনে শুধুমাত্র দলগুলো না আর কিছু গোষ্ঠীর সাথে কথা বলছি, তারা কিন্তু নানাভাবে এই কথাগুলো আসবে যে আপনারা অথবা এই ইন্টারিম গভর্নমেন্ট এটি করার জন্য ম্যান্ডেট প্রাপ্ত কিনা। এই যে চ্যালেঞ্জগুলো আছে আমাদের পলিটিক্যাল যে চ্যালেঞ্জগুলো আছে আমাদের পুরো আমাদের যে শেখ হাসিনা যেই ভঙ্গুর ইকোনমি রেখে গেছেন, শেখ হাসিনা যে বাংলাদেশকে যেই অতল গহ্বরে ঢুকে দিয়ে গিয়েছেন, সেই জায়গাতে তুলে আনাটা আমাদের একটা এই গভর্নমেন্টের একটা বড় কাজ। আর এই যে পুরো দেয়ালে দেয়ালে লেখা কি লেখা, এই যে আমাদের ছেলেরা যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, তারা কি লিখেছেন রাষ্ট্র সংস্কার। রাষ্ট্র সংস্কারটা হলো মেন মেসেজ। আমাদের মূল ম্যান্ডেটটা হচ্ছে ইন্টারিম গভর্নমেন্টের মূল ম্যান্ডেট হচ্ছে রাষ্ট্র সংস্কার করা। এই রাষ্ট্র সংস্কারের মধ্যে রাষ্ট্রের ইকোনমিক সংস্কারটা মূল, ওয়ান অফ দ্য মেজর এরিয়াস। তো সেই জন্যই যাতে যেই সমস্ত জায়গায় সংস্কার করলে জব তৈরি হবে, যে সমস্ত জায়গায় সংস্কার করলে আমার ইকোনমি ফুলে ফেপে উঠবে, অনেক বড় জায়গায় যাবে, সেটা তো এটা আমাদের একদম বড় রকমের কাজ। এটা একদম না। আর ইলেকশনটা অবশ্যই আমরা সব কাজ শেষে আমরা ইলেকশন দিয়ে একটা ডেমোক্রেটিক ট্রানজিশন করে একটা ইলেক্টেড গভর্নমেন্টের কাছে ক্ষমতা রেখে আমরা চলে যাব। এটাই হচ্ছে ইন্টারিম গভর্নমেন্টের কাজ।